गुड मर्निंग माय डियर स्टूडेंट्स तुम्हारे चैनले तुम्हारे सकल के जानाई स्वागत। आमी बिप्लव पाल आज के एसेছি क्लास 8 भूगोल বইয়ের একটি অধ্যায় उत्तर আমেরিকা এই চ্যাপ্টারটি নিয়ে। এই उत्तर আমেরিকা এই চ্যাপ্টারটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোনগুলো পড়তে হবে আর কিভাবে আমরা এই অধ্যায়টি আমরা পড়ব সেটা একটু আমরা দেখে নিই। দেখো, এই অধ্যায়টি পড়লে কি কি জানবো আমরা। উত্তর আমেরিকায় পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে, অত্যাধুনিক শহর রয়েছে এখানে, পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা রয়েছে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড রয়েছে, এই যে টোটালটা একদম বরফের দ্বীপ। পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ রয়েছে সুপিরিয়র মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর রয়েছে আটলান্টা। এছাড়া আর কি জানবো, পৃথিবীর উত্তর গোলার্ধে ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, আয়তনে ভারতের প্রায় 6 গুণ। আর আমেরিকো ভেসপুজি 1501 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক এই মহাদেশটি আবিষ্কার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উত্তর আমেরিকা এটা আবিষ্কার করেন কে? এক পর্তুগিজ নাবিক যার নাম আমেরিকো ভেসপুজি। ঠিক আছে, চলো এবারে আমেরিকা আবিষ্কারের যে একটা অভিযান হয়েছিল সেই অভিযানটা সুন্দরভাবে এইখানে লেখা আছে, একটু পড়ে নেবে। ঠিক আছে, এটা একটু রিডিং দিয়ে নেবে ভালো করে। যেরকম এইখানে লেখা আছে, দেখো, 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকের দ্বীপপুঞ্জে উপস্থিত হয়ে ওই দ্বীপগুলিকেই ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন। পরবর্তীকালে 1501 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুজি নামে আরেক পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে এসে পৌঁছন। তিনি তখন অনুভব করেন এটা ভারতবর্ষ নয়, এটা একটা অজানা ভূখণ্ড। তিনি তার নিজের নাম অনুসারেই এই মহাদেশের নামকরণ করেন আমেরিকা মহাদেশ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এক নজরে উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকার সীমাটা খুব ভালো করে পড়বে, যে সব দিকেই সাগর মহাসাগর দিয়ে ঘেরা। যেমন উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক সাগর এবং মহাসাগর, এবং দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট এটা, এই সীমাগুলো পড়তে হয়, চতুর্সীমানাগুলো, বুঝলে তো? আচ্ছা, এবার দেখো, উত্তর আমেরিকা মহাদেশটির উত্তরে অবস্থিত বেরিং প্রণালী মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে, আর দক্ষিণে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। এই দুটো ইম্পর্ট্যান্ট এখান থেকে। এখানকার প্রধান নদী হচ্ছে মিসিসিপি, মিসৌরি, উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে। দেশের সংখ্যা 23টি, বিখ্যাত শহর ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো, টরন্টো। এগুলো একটু পড়বে। এই দেখো পানামা যোজক এইখানে রয়েছে, আর এটা হচ্ছে বেরিং প্রণালী, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে এশিয়া। আচ্ছা, এবার যোজক জিনিসটা কি সেটা দেখো। দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যোজক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পানামা যোজকটি কেটে 1914 সালে কি হয়েছিল, পানামা খালপথ তৈরি করে। এই খালপথের ফলে যেটা হয়েছিল, উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের নৌ যোগাযোগ অনেক সহজ হয়েছে। ঠিক আছে, একটা শর্টকাট রাস্তা তৈরি হয়ে গিয়েছে। চলো, এইটা হচ্ছে তোমাদের উত্তর আমেরিকা মহাদেশ। ভূবৈচিত্র্য। উত্তর আমেরিকা মহাদেশকে 3টি ভাগে ভাগ করা যায়।
ঠিক আছে, কি কি সেই 3টি ভাগ? চলো, পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, এইগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, এইগুলো একটু পড়ে নেবে। এখানে সবে কিন্তু নবীন ভঙ্গিল পর্বত রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নবীন পর্বতের সৃষ্টি হয়েছে। কোন নবীন পর্বত? এই দেখো, আন্দিজ। আচ্ছা, এইগুলো পড়বে। এখানকার কিছু কিছু পর্বতের নাম আছে, পর্বতশ্রেণী, এগুলো পড়বে। আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, প্রধান নদী ইউকান, কলোরাডো, কলম্বিয়া, এগুলো পড়বে। আচ্ছা, কর্ডিলেরাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য আসে যে কোনো স্কুলে। শব্দটির অর্থ হচ্ছে শৃঙ্খল। তাহলে কর্ডিলেরা শব্দের অর্থ কি? শৃঙ্খল। তাহলে শৃঙ্খলটা কোথায় দেখা যায়? উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গির পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। মৃত্যক উপত্যকাটা দেখো, এটা ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, আর হচ্ছে এই অঞ্চলে প্রাপ্ত জলের সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, মানে লবণতা বেশি, তাই এই গভীর উপত্যকাকে মৃত্যু উপত্যকা বলে। আবার এটা হচ্ছে উষ্ণতম তোমার স্থান এই উপত্যকা, এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। 56 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এখানকার তাপমাত্রা। এবার দেখো 2 নম্বর, মধ্যভাগের সমভূমি গ্রেট প্লেন নামে পরিচিত। এটা কোন কোন অঞ্চল জুড়ে রয়েছে সেটা একটু পড়ে নেবে রিডিং। আর যেহেতু সমভূমি, তার মানে নদী রয়েছে এখানে, যেরকম ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি প্রভৃতি নদীগুলোর অববাহিকার অন্তর্গত। আচ্ছা, আর কি রয়েছে? হাডসন উপসাগরকে বেষ্টন করে কি রয়েছে? কানাডিয়ান শিল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিল্ড জিনিসটা কি পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সমপ্রায় ভূমি, এটা পড়তে হবে। এই যে গ্রিনল্যান্ড, মাউন্ট ম্যাককিনলে, ইম্পর্টেন্ট জিনিস, একটু দেখে নেবে। আচ্ছা, একেবারে পঞ্চহ্রদের দেশ বলা হয়, ঠিক আছে। এই উত্তর আমেরিকাকে কেন বলা হয় সেটা দেখো। কটা হ্রদের নাম আছে? 5টি বৃহৎ হ্রদ, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদও বলা হয়, তাই তো? আচ্ছা, আবার এই সমভূমি অঞ্চলকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। কি? সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেডি অঞ্চলের সমভূমি, মিসিসিপি মিসৌরির অববাহিকার সমভূমি। এগুলো একটু পড়ে নেবে, জাস্ট নর্মালভাবে পড়ে নেবে এগুলো। আর পাখির পায়ের মতো মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ সৃষ্টি হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, লরেন্সীয় মালভূমি, কানাডীয় বা লরেন্সীয় মালভূমি, এটা হচ্ছে উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তীর্ণ উচ্চভূমি গঠিত হয়। এই উচ্চভূমিকে কানাডিয়ান শিল্ডও বলা হয়, তাই তো? আচ্ছা, অতি প্রাচীন শিলা দ্বারা এই শিল্ড অঞ্চল গঠিত, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বহু বছর ধরে ক্ষয়ের ফলে এটা কি মালভূমির আকার ধারণ করেছে। এই উচ্চভূমিকে লরেন্সীয় মালভূমিও বলা হয়। আচ্ছা, পূর্ব দিকের উচ্চভূমি, পূর্ব দিকের উচ্চভূমির মধ্যে সেরকম ইম্পর্টেন্ট নাই, একটু পড়ে নিবা। একটু জাস্ট রিডিং পড়ে নিবা। অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলটা দেখো কত সুন্দর লাগছে, একদম সবুজে ঘেরা। আচ্ছা, উত্তর আমেরিকার প্রধান নদ নদী সমূহের পরিচয়। এখানে কিছু নদ নদী রয়েছে, তার উৎস, মোহনা, উপনদীর নাম, বিশেষ বৈশিষ্ট্য সব রয়েছে। এখানে কি পড়বে? সেন্ট লরেন্স নদীর উপর তৈরি নায়াগ্রা জলপ্রপাত, এটা পড়বে। মিসিসিপি মিসৌরি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আচ্ছা, কলোরাডো নদী, গ্র্যান্ড ক্যানিয়ন এই কলোরাডো নদীতে গঠিত হয়েছে। ম্যাকেঞ্জি, শীতকালে নৌ পরিবহন যোগ্য নয়, কিন্তু গ্রীষ্মকালে যোগ্য। কলম্বিয়া, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকগুলো বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে। এগুলো একটু পড়বে। আরেকটা জিনিস বলা হয়নি, এই মিসিসিপি মিসৌরির উৎস, মোহনা আর উপনদীর নামগুলো একটু পড়বে। রেড
রেড সি, সরি রেড সি না, রেড রিভার, এটা কিন্তু মিসিসিপি মিসৌরির একটি উপনদী। আচ্ছা, নদীগুলো এখান থেকে দেখে নেবে, টেনেসি নদী আছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2 মার্কস। কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সাধারণত মরু অঞ্চলে নদীর নিচের দিকে বেশি ক্ষয় করে, তাই নদী উপত্যকা খুব গভীর হয়। এই কলোরাডো নদীর শুষ্ক প্রবাহ পথে সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার। কোনো কোনো অংশে এর গভীরতা 1600 মিটারেরও বেশি। আরও জেনে নেওয়া এর মধ্যে এইগুলো একটু পড়বে। মিসিসিপি নদীর প্রধান উপনদী মিসৌরি। টেনেসি নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো। আর মিশরের বলো নীল নদ। শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলো নৌ পরিবহনযোগ্য নয় কেন? একটা জিনিস বুঝতে পারছ, এই দিকে কি ছিল সব বরফ। হ্যালো হ্যালো, আচ্ছা ওকে। হুম হুম হুম। না না, একটা জরুরি ফোন কল এসেছিল। আচ্ছা, তো এইগুলো একটু পড়ে নেবে। কেন নৌ পরিবহন যোগ্য নয়? তাহলে যত উত্তর দিকে যাব তত কি হবে, বরফ, বরফ হয়ে যাবে না জায়গাগুলো। তাহলে যদি বরফ হয়ে যায়, জল কি করে পরিবহন হবে? জল পরিবহনটা হবে কি করে যদি সব বরফ হয়ে যায়, তাই না? তাহলে নৌ পরিবহনটা হবে কি করে? বরফের উপর দিয়ে তার নৌকা চালানো যাবে না, তাই না? আচ্ছা, তারপরে জলবায়ুতে আসছি। উত্তর আমেরিকা মহাদেশটির আকৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। মহাদেশটির উত্তরের অংশ বেশি চওড়া। মধ্যভাগের অঞ্চলগুলো সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত হয়। এখানকার জলবায়ু মহাদেশীয় বা চরম প্রকৃতির। তাহলে একটা জিনিস দেখো, সমুদ্র থেকে যদি বহু দূরে অবস্থিত হয় তাহলে জলবায়ু কী হবে, চরম ভাবাপন্ন। আর যদি সমুদ্রের কাছে হয় তাহলে কি হবে, সমভাবাপন্ন। আবার দক্ষিণ দিকের অংশ সরু। এই অংশ সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় জলবায়ু সামুদ্রিক বা সমভাবাপন্ন প্রকৃতির হয়। আচ্ছা, এবার কিছু জলবায়ুর বৈচিত্র্য রয়েছে, 7-এর ভিডিওগুলোতেও আমি দিয়েছি, এটাতেও বলে দিচ্ছি। অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ আর পর্বতের অবস্থান, এইগুলি হচ্ছে জলবায়ু বৈচিত্র্যের কারণ। দেখো, অক্ষাংশগত বলতে আমরা জানি 0 ডিগ্রি অক্ষাংশতে সূর্য কী করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়, তাই তো? তাহলে নিরক্ষীয় রেখা যেখানে রয়েছে সেই অঞ্চলে তাহলে তাপ বেশি, কিন্তু 23.5 ডিগ্রি উত্তর, সেইখানে নিশ্চয়ই আর 90 ডিগ্রিতে কিরণ দেবে না, তীর্যকভাবে দেবে। তাহলে সেইখানে কি কম হবে উষ্ণতা, তাহলে ওই জায়গার জলবায়ু আলাদা হবে আর নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু আলাদা হবে, তাই তো? তাহলে এইগুলো যদি একটু পড়ে নাও তাহলে সব বুঝতে পারবে। আর মেরুতে যেখানে 6 মাস দিন 6 মাস রাত থাকে, সেখানে তো সূর্যের আলো এত তীর্যকভাবে পৌঁছায়, মানে অতি তীর্যকভাবে পৌঁছায়, বা কখনো তো পৌঁছাবেই না। তাহলে তখন কিভাবে সেই জায়গাগুলোকে হিট করবে? তাই সেইখানে কি করে না, তুন্দ্রা ও শীতল মেরু জলবায়ু দেখা যায় সেই সব অঞ্চলে। এটা একটু পড়বে। সমুদ্র স্রোতটাও তাই। এইগুলো একটু পড়বে, মোটামুটি ভালো করে পড়ে নেবে। বায়ুপ্রবাহগুলো পড়ে নেবে ভালো করে।
এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে, বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পর্বতের অবস্থান, তাহলে আমাদের দেশে যেরকম রয়েছে হিমালয় পর্বত এমনভাবে অবস্থান করেছে যে উত্তরের যে শীতল হাওয়াটা থেকে আমাদেরকে রক্ষা করেছে, ঠিক সেই রকমই এই পর্বতের অবস্থানের যে বিশেষত্ব ঠিক এমনটাই। এটা একটু পড়ে নেবে, স্টাডি করে নেবে, সেলফ স্টাডি করে নেবে। সেলফ স্টাডি করলে খারাপ হয় না, ঠিক আছে, ভালো হয় সব থেকে। আচ্ছা, এবার তোমার হচ্ছে আমার স্ক্রিনটাকে উল্টিয়ে নিতে হবে, না তো দেখতে পাবো না, বুঝতে পারবো না তো। আচ্ছা দেখো, এখানে কোন কোনগুলো বেশি করে পড়তে হয় সেইটা একটু বলছি। হ্যাঁ, ভূমধ্যসাগর, মরু, আর হচ্ছে পড়বে তুন্দ্রা আর সরলবর্গীয়, এইগুলো পড়বে। এইগুলোর তুমি হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো পড়বে। স্বাভাবিক উদ্ভিদ কী কী আছে পড়বে। যেরকম তুন্দ্রাতে হচ্ছে মস আর লাইকেন খুব ইম্পর্টেন্ট, আর ভূমধ্যসাগরে হচ্ছে এই জলপাইটা খুব ইম্পর্টেন্ট, আর মরুতে হচ্ছে অ্যাকাসিয়া, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর কি আছে, এই ফার, স্প্রুস, পাইন, এই সরলবর্গীয়তে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়বে। আচ্ছা, তারপরে দেখো ঝোপ তুন্দ্রা, ঝোপ তুন্দ্রাটা একটু পড়ে নেবে। নরম কাঠের অরণ্য বলা হয় সরলবর্গীয় অরণ্য অঞ্চলকে, এটা পড়ে নেবে। আচ্ছা, বৃহৎ চাঁদোয়া সৃষ্টি হয়, এই চাঁদোয়া জিনিসটা কি এটা পড়ে নেবে। হ্যাঁ, আর দেখো পুরো মোম জাতীয় আবরণে ঢাকা থাকে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের গাছের পাতাগুলো, এগুলো একটু পড়বে। আচ্ছা, আর অধিকাংশ গাছই ঝোপ গুল্ম জাতীয় হয়, এইগুলো একটু মোটামুটি ভালো করে পড়ে নেবে, যেহেতু কাটা গাছ তো কাটার পরিমাণটাই বেশি থাকবে, এইগুলো একটু পড়ে নেবে। দেখো অরণ্যগুলো দেখতে পাচ্ছ, এই হাডসন উপসাগর যেটা বারবার পড়ছিলে, এ দেখো এইগুলো একটু সব দেখে নেবে। এবার দেখো প্রেরি তৃণভূমি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ডাকোটাকে, কেন বলা হয়? ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো সব পড়বে ভালো করে। আচ্ছা, তাহলে ভিডিওটা তো লেন্দি হয়ে যাবে, আমি এখানে ভিডিওটি শেষ করছি পার্ট 1 হিসাবে। তাহলে পার্ট 2 আমি আবার দেব, এর পরবর্তীতেই দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে সবারই কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে। যারা আমার ভিডিওগুলো দেখে এখনও লাইক করোনি, হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলেও ডিসলাইক করবে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। হ্যাঁ, সকলে তো সব কিছু সহজে পায় না, তাই যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্কুলে যেতেই হয় বা স্কুল কামাই করলেও দেখবা সেই পড়াটা কিন্তু বাড়িতে বসে হয়ে যাবে। তো সেই হিসাবেই বলছি, তাই বলে আবার স্কুল কামাই করতে যাবে না, প্রত্যেক দিন স্কুলে যাবে। হ্যাঁ, স্কুলের পড়াশোনাগুলো করবে, যেগুলো দেবে হোমওয়ার্ক সেগুলো করবে, আর যখন সময় পাবে আমার চ্যানেলটি একটু ভিজিট করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেই ক্লাসগুলো একটু করে যাবে। কেমন? ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।